30,000 টাকার নিচের স্মার্টফোনগুলোর কনফিগারেশন মোটামুটি সেমই হয়ে থাকে। লাইক সেগুলোতে অ্যাভারেজ ডিজাইন থাকে, বেশিরভাগ ক্ষেত্রে আইপিএস প্যানেল পাওয়া যায় এবং ইন্টারনালসও খুব বেশি পাওয়ারফুল হয় না। বাট আপনারা হয়তো অনেকেই জেনে গেছেন রিসেন্টলি টেকনো 26,999 মানে 27,000 টাকায় যে ফোনটি লঞ্চ করেছে টেকনো স্পার্ক 20 প্রো প্লাস, সেই ফোনটি sub-30K প্রাইসের স্মার্টফোনের যেসব ব্যারিয়ার থাকে সেগুলো কিন্তু অনেকটাই টপকে গেছে। লাইক এই ফোনের ডিজাইন যে কারো ভালো লাগবে, ইন্টারনালস বেশ পাওয়ারফুল এবং ডিসপ্লে সেকশনে এটি এই বাজে কাইন্ড অফ দ্য বেস্ট। বাট চেরি অন দ্য টপ হচ্ছে এই ফোনের কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, যে কারণে এই ফোনটা 27,000 টাকার একটা ফোন সেটা মনেই হবে না। তবে সবই যখন ভালো তাহলে আসলে ক্যাচটা কোথায়? টেকনো স্পার্ক 20 প্রো প্লাসের ভালো মন্দ নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। আপনাদের সঙ্গে থাকছে আমি বাবু। চলুন শুরু করা যাক। শুরুতেই জানিয়ে দিচ্ছি সারপ্রাইজ হিসেবে এই ফোনের বক্সে দুইটা জিনিস থাকছে। একটা হচ্ছে ইউএসবি টাইপ সি হেডফোন, যা এখন অলমোস্ট কোনো ফোনের সাথেই থাকে না, এবং আরেকটা সারপ্রাইজ হচ্ছে এর বক্সে ফোনের ডিসপ্লের জন্য একটি টেম্পার্ড গ্লাস আলাদাভাবে দিয়ে দেওয়া হয়েছে। এই ধরনের কার্ভ ডিসপ্লের গ্লাস প্রোটেক্টর খুবই দুষ্প্রাপ্য একটা জিনিস, যারা ব্যবহার করেন তারা অবশ্যই বিষয়টা জানেন। সো টেকনোকে ধন্যবাদ প্রোটেক্টিভ গ্লাসটা বক্সে দিয়ে দেওয়ার জন্য। তো বক্সে এগুলো ছাড়াও রেগুলার জিনিসপত্র থাকছে, যেমন ফোনটি প্রোটেক্ট করার জন্য থাকছে টিপিইউ কেস, টাইপ সি চার্জিং কেবল পাওয়া গেল এবং ফোনটি চার্জ করার জন্য থাকছে 33 ওয়াটের চার্জার। শুরুতেই ডিজাইনের কথায় যদি আসি, আমার মনে হয় অফিসিয়াল মার্কেটে এই প্রাইসে এরকম ভাইব্র্যান্ট এবং প্রিমিয়াম ডিজাইনের স্মার্টফোন এই মুহূর্তে নেই। এই ফোনের থিকনেস মাত্র 7.5 মিলিমিটার। পুরো ফোনটাতেই গোলগাল একটি ব্যাপার আছে, এ কারণে ফোনটা ধরে বা ব্যবহার করে যেরকম আরাম লাগে ঠিক দেখতেও এই ফোনটা ততটাই সুন্দর। আর এই ফোনের ওয়েট মাত্র 175 গ্রাম। সো হাতেই রাখেন বা পকেটে রাখেন, এই ফোনটা কিন্তু মোটেই ভারী কোনো ফিল দিবে না। আমার হাতে আছে ম্যাজিক স্কিন 2.0 গ্রিন কালারের ভ্যারিয়েন্ট, যাতে লেদার লাইক ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে। জিনিসটা কমফোর্টেবল, ভালো গ্রিপ পাওয়া যায়। তবে যাদের এরকম ম্যাটেরিয়াল ভালো লাগে না তাদের জন্য এর আরও দুটি কালার অপশন থাকছে, যার মধ্যে একটি হচ্ছে ব্ল্যাক এবং অন্যটি হচ্ছে হোয়াইট। পোর্ট সিচুয়েশন এই ফোনের ক্ষেত্রে একটু কমপ্লিকেটেড, কারণ শুরুতেই জানিয়ে রাখছি এই ফোনের ক্ষেত্রে দুইটা জিনিস থাকছে না। একটা হচ্ছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এবং অন্যটি হচ্ছে এসডি কার্ড স্লট, মানে এই ফোনের সাথে আলাদাভাবে মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন না। আমার মনে হয় এই ফোনের যে আলট্রা থিকনেস এর কারণে এগুলোকে বাদ দিতে হয়েছে। সমস্যা গুরুতর, তবে টেকনো কিন্তু দুটি প্রবলেমই ফিক্স করার চেষ্টা করেছে। লাইক তারা বক্সের মধ্যে একটি ইউএসবি টাইপ ইয়ারফোন দিয়ে দিয়েছে এবং এই ফোনের প্রাইমারি স্টোরেজই হচ্ছে 256 গিগাবাইট, যা আমার মনে হয় নর্মাল ইউজারদের জন্য 2-3 বছর ভালো রকম সাপোর্ট দিবে। আর 256 গিগাবাইট যেহেতু অনেক স্টোরেজ, সো খুব তাড়াতাড়ি এটা ভরে ফেলা যাবে না। সো স্টোরেজ খালি থাকবে এবং স্টোরেজ যতটাই খালি থাকবে ফোনের পারফরমেন্স কিন্তু আপনি ততটাই ভালো পাবেন। যাই হোক, অন্যান্য পোর্ট বা বাটনের ক্ষেত্রে আমরা পাচ্ছি টাইপ সি পোর্ট, ডুয়েল মাইক্রোফোন, ডুয়েল স্টেরিও স্পিকার, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি নিয়ে বলবো ইটস ফাইন, খুব ফাস্ট এবং এফিসিয়েন্টলি এটি কাজ করে। তবে পজিশনটা একদমই নিচে, যা কিছুটা আনইউজুয়াল লাগে। স্টেরিও স্পিকারটা ওকে, মোস্টলি নিচের দিকে যে স্পিকারটা থাকছে আপনি সেখান থেকে সাউন্ডটা পাবেন, বাট উপরের যে স্পিকারের গ্রিলটা থাকছে সেখানে কিন্তু আমি কোনো সাউন্ড পাইনি। মানে যে এয়ারপিসটা আছে সেটাই কিন্তু সেকেন্ড স্পিকার হিসেবে কাজ করে থাকে। এই গ্রিলের ডিজাইনটা আমার মনে হয় একদমই ডিজাইন পারপাস রাখা হয়েছে। এর সাউন্ড নট ব্যাড, তবে আর একটু খোলা সাউন্ড আর একটু লো থাকলে শুনতে ভালো লাগতো। তবে স্পিকারের সাউন্ড বেশ লাউড, সো শুনতে খুব একটা সমস্যা হবার কথা না। এর সাথে আরও কিছু বিষয় জানিয়ে রাখি, যেমন এই ফোনে কিন্তু ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.2, জাইরো এবং এনএফসি সেন্সর থাকছে। প্লাস এই ফোনটি IP53 সার্টিফাইড, সো হালকা পাতলা স্প্ল্যাশেও এই ফোনে কিছু হবার কথা না। তবে সামনের দিনে যেহেতু বৃষ্টির সিজন চলে আসছে, আমার মনে হয় ফোনটি পকেটে নিয়ে বৃষ্টিতে ভেজা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। সো কার্ভ ডিসপ্লে, আমার যেটা পার্সোনাল অপিনিয়ন সেটা হচ্ছে অনেকে এই ধরনের ডিসপ্লে পছন্দ করেন, আবার অনেকেই পছন্দ করেন না। আমার কথা যদি বলি, আমার কাছে এটাকে খুব একটা খারাপ লাগে না, ফোনের অ্যাস্থেটিক একদমই চেঞ্জ হয়ে যায়। আর এই ধরনের ডিজাইনের কারণে ফোনের দুদিকের ব্যাজেল একদমই দেখা যায় না, সো ইমার্সিভ একটি ফিল পাওয়া যায়। এবং এই ফোনের চিন এবং ফোরহেড একদমই মিনিমাল, সো ডিসপ্লে কাট আউট বা পাঞ্চহোল ছাড়া ইন্টারাপশন একদমই নেই। ফোনটা হাতে নিলে মনে হবে আপনি শুধু ডিসপ্লেটাই ধরে আছেন। ব্যবহারের ক্ষেত্রে অনেক সময় কার্ভ ডিসপ্লে দিয়ে টাচের সমস্যা হয়, তবে নর্মাল ব্যবহার করে আমি মিস্টাস টাইপের কোনো ইস্যু পাইনি, ডিসপ্লেটা ভালো মতো কাজ করছিল। তবে নিটপিকিং হলে সাইড থেকে যে লাইট রিফ্লেকশনটা দেখা যায় সেটা কিছুটা ডিস্টার্বিং লাগতে পারে। তবে ফোনটা যেহেতু আমরা সামনে থেকে দেখি, সো এটা আসলে বড় কোনো ইস্যু না। অন্যদিকে ডিসপ্লেটি ভালো রকমের ব্রাইট, এতে 1000 নিটস পিক ব্রাইটনেস থাকছে, সো যে কোনো সিচুয়েশনেই ডিসপ্লেটি ভালো মতো ভিজিবল থাকে।
এর কালার আউটপুট খুবই ভাইব্রান্ট, কন্ট্রাস্ট রেশিও ভালো, ইনফ্যাক্ট এটা অ্যামোলেড প্যানেল। ইন প্র্যাকটিস এই 6.78 ইঞ্চের ফুল এইচডি ডিসপ্লেটি মাল্টিমিডিয়া কনজিউম করার জন্য সুপার ছিল, প্লাস এতে 120 হার্জের রিফ্রেশ রেট থাকছে, যে স্মুথ স্ক্রলিংয়ের এক্সপিরিয়েন্স দিয়েছে এবং কার্ভ ডিসপ্লের কারণে সত্যি বলতে হাতে নিয়ে ব্যবহার করার সময় খুবই কমফোর্টেবল ছিল। প্লাস এতে L1 লাইসেন্স থাকছে, সো ওটিটি প্ল্যাটফর্ম থেকে এতে ফুল এইচডি কন্টেন্টও দেখা যাবে। তবে একটা বিষয় খারাপ লাগলো, সেটা হচ্ছে ইউটিউবে এতে সর্বোচ্চ 1440p পর্যন্ত ভিডিও দেখা যাবে, 4K কোয়ালিটি ভিডিও এখানে দেখা যাবে না। ইন্টারনালস নিয়ে শুরুতেই বলছিলাম, এই ফোনে আমরা একটি ডিসেন্ট কনফিগারেশন পাচ্ছি। ফোনটিকে পাওয়ার আপ করছে হেলিও G99 আলটিমেট, সাথে থাকছে 8GB র্যাম এবং 256GB স্টোরেজ। G99 আলটিমেট মূলত G99 এর রিনেমড একটি ভার্সন, অর্থাৎ অলমোস্ট সেম জিনিস। সো পারফরমেন্সের ক্ষেত্রে দুটি এসওসিতে সেরকম কোনো পার্থক্য পাবেন না, তবে এটি রেগুলার কাজ থেকে শুরু করে মোটামুটি লোড নিয়েও কাজ করতে পারে। সো মিড রেঞ্জের ডিভাইস হিসেবে এটি গুড এনাফ। অন্যদিকে মোটামুটি সব ধরনের গেমই এই ফোনে প্লে করতে পারবেন, তবে এটি ডেফিনেটলি গেমিং ডিভাইস না। সো আলট্রা সেটিংস বা একদম হাই এন্ড পারফরমেন্স পাবেন না, তবে মিড বা ব্যালেন্স সেটিংসে ভালো পারফরমেন্স পাবেন। তবে জানিয়ে রাখি, গেমিংয়ের সময় ফোনের রিয়ার সাইডে কিছুটা হিট টের পাওয়া যায়। আমি যখন লং টাইম এই ফোনে গেম প্লে করছিলাম তখন কিছুটা হিট এদিকটাতে পাচ্ছিলাম, যদিও এটা আমার কাছে খুব একটা নোটিশ করার মতো ব্যাপার মনে হয়নি। তো টেকনোর ফোন নিয়ে আমাদের অনেকেরই একটি কমপ্লেন ছিল, সেটা হচ্ছে এই ফোনগুলোর ক্ষেত্রে বেশিরভাগ সময়ই কিন্তু আমরা সফটওয়্যার আপডেট পাই না এবং এটার যে ইউআই নট সো গুড। তবে স্পার্ক 20 প্রো প্লাসের ক্ষেত্রে শুনতে পারলাম এতে দুইটা মেজর সফটওয়্যার আপডেট পাওয়া যাবে, অর্থাৎ এই ফোনে এখন লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 পাওয়া যাচ্ছে। সো আপনি এই ফোনে কিন্তু অ্যান্ড্রয়েড 15 এবং 16 পর্যন্ত আপডেট পেয়ে যাবেন। আরেকটা ভালো বিষয় হলো ব্লোটওয়্যারের সংখ্যা এই ফোনে আগের চেয়ে কম, মানে ব্লোটওয়্যার যত কম থাকবে ফোনটাও ততটা স্মুথ থাকবে এবং এই ফোন পারফরমেন্সের ক্ষেত্রেও সেই স্মুথনেসটাই দিতে পেরেছে। এই ফোনে থাকছে হাইওয়েস 13.6 বেসড অন অ্যান্ড্রয়েড 14। ইন্টারেস্টিং কিছু ফিচার এই ইউআইতে থাকছে, যেমন এতে ডাইনামিক পোর্ট বলে একটি জিনিস থাকছে, যা আইফোনের ডাইনামিক আইল্যান্ডের একটি মিমিক। থাকছে সাইডবার, কল রেকর্ডিং, গেম মোড, কিডস মোড সহ আরও অনেক ফিচার। এর সাথে আরেকটি বিষয় ভালো লাগলো, সেটা হচ্ছে এআই ওয়ালপেপার, যেটা আপনি সেটিংসে পার্সোনালাইজে গেলে পাবেন। সেখান থেকে আপনি বিভিন্ন ধরনের প্রম্পট ব্যবহার করে একদম নিজের মতো ওয়ালপেপার নিজেই তৈরি করে নিতে পারবেন। তো ব্যাটারি হিসেবে এই স্লিম ফোন আমরা পাচ্ছি 5000 mAh ব্যাটারি, সাথে থাকছে 33 ওয়াটের চার্জার এবং এই চার্জার দিয়ে ফোনটি ফুলি চার্জ করতে আমার সময় লেগেছে মোটামুটি 1 ঘন্টা 15-20 মিনিটের মতো। এটা সুপার ফাস্ট না, বাট আমার জন্য গুড এনাফ ছিল। আমি এতে রেগুলার ইউজে মোটামুটি ভালো রকম ব্যাকআপ পাচ্ছিলাম, মোটামুটি 1.5 দিনের ওপরে ছিল সেটা। তবে হেভি ইউজ করলেও এই ফোনটা একদিন সিঙ্গেল চার্জে ব্যাকআপ দিতে পারবে। এসওটির হিসেবে যদি বলি, এতে মোটামুটি কম বেশি 7 থেকে 8 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাওয়া যাবে। তো এবার স্পার্ক 20 প্রো প্লাসের ক্যামেরা নিয়ে কথা বলা যাক। ক্যামেরা ডিজাইন হিসেবে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, সেখানে একটি বিশাল সার্কেল থাকছে। টেকনো যেটাকে ডিএসএলআর বেস ডিজাইন বলেছে, বাট টু বি অনেস্ট আমার কাছে এত বড় সার্কেলের ডিজাইনটা খুব একটা ভালো লাগেনি। পুরো ফোনে যেমন একটা অ্যাস্থেটিক মিনিমালিক ডিজাইন ছিল, এটার কারণে সেই অ্যাস্থেটিক লুকটা ঠিক থাকছে না। আর এটা সাইডে না রেখে আমার মনে হয় মোটামুটি মিডল পজিশনে রাখলে দেখতে আর একটু ব্যালেন্স লাগতো। যাই হোক, ডিজাইনের প্রেফারেন্স যেহেতু এক একজনের এক এক রকম, সো এটা নিয়ে আর কথা বাড়াচ্ছি না। এখানে প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা, সাথে থাকছে একটি ম্যাক্রো, অন্যটি সম্ভবত এআই লেন্স জাতীয় কিছু। তবে 4 নম্বর ক্যামেরা মডিউলের যে জায়গা, সেটা কিন্তু আসলে একদমই ধোকা, এখানে কিছুই থাকছে না, পিওর ব্ল্যাঙ্ক। শুধুমাত্র ডিজাইনের কারণেই এটা হয়তো এখানে রাখা হয়েছে, যেটা পার্সোনালি আমার কাছে খুব একটা ভালো লাগেনি। অন্যদিকে সামনের পাঞ্চলে থাকছে একটি সেলফি ক্যামেরা, যেটা 32 মেগাপিক্সেল এবং এখানে কিন্তু ছোট একটি ফ্ল্যাশও থাকছে। ডেলাইটে স্পার্ক 20 প্রো প্লাসের ক্যামেরা বাজেটে যতটুকু ভালো হওয়ার কথা তার চেয়ে একটু বেশি ভালো ছিল। লাইক এতে ডাইনামিক রেঞ্জ, শার্পনেস এবং ভালো ডিটেল পাচ্ছিলাম এবং স্কিন টোনের ক্ষেত্রে এটি বেশ ব্যালেন্স ছিল এবং ওভারঅল টোন ম্যাপিংটাই অনেকটাই নিউট্রাল লেগেছে। তবে এআই মোড যদি অন করে নেন, সেক্ষেত্রে একটু কালারফুল ছবি পাবেন, যা অনেকেই পছন্দ করেন। প্রাইমারি ক্যামেরায় যেহেতু বড় সেন্সর থাকছে, সো আপনি রেগুলার ছবির পাশাপাশি এখানে ক্রপিং করে ছবি তুলতে পারবেন, যাতে 3x জুম করেও ছবি তোলা যায়। টেকনো যেটাকে লসলেস জুম বলছে, বাট আমার কাছে এটা আর কোয়ালিটি অত ভালো মনে হয়নি, প্রাইমারি ক্যামেরার মতো অত ভালো না। তবে 3x করে জুম তুললেও ছবিগুলো ব্যবহার করা যাবে, মোটামুটি কাজে লাগাতে পারবেন। নাইট মোডের ক্ষেত্রে প্রাইমারি ক্যামেরায় অ্যাজ ইউজুয়াল ছবি পাওয়া যায়, কিছুটা শাটার ল্যাগ থাকে, প্লাস ছবিতে গ্রেইন এবং সফট হয়ে যাওয়ার প্রবণতা এসব দেখা যায়। তবে এতে নাইট মোড যেটা থাকছে সেটা আমার কাছে কিন্তু খুবই কাজের মনে হয়েছে এবং আপনি সাইড বাই সাইড এই ছবিগুলো দেখলে মোটামুটি একটা ধারণা নিতে পারবেন। পোর্ট্রেট মোডের কথা যদি বলি, মোটামুটি ভালো আলো থাকলে এজ ডিটেকশন ভালোই থাকে,
তবে ডেপথ সেন্সিং খুব একটা ভালো না হওয়ায় কিছু ছবিতে আমি উল্টাপাল্টা ব্লার দেখতে পেয়েছি। তবে ভালো আলোতে এটি খুবই দৃষ্টিনন্দন ছবি ক্যাপচার করতে পারে। আর পোর্ট্রেট মোডে 2x ক্রপ করেও ছবি তোলা যায়, যা ভালো রকমের কাজের ছিল আর এর কোয়ালিটিটাও ভালো। সেলফি ক্যামেরা ডে লাইটে খুবই শার্প ছবি প্রডিউস করতে পারে, কালার ভালো থাকে। তবে লো লাইটে অ্যাজ ইউজুয়াল খুব একটা ভালো ছবি পাওয়া যায়নি, ছবির শার্পনেস কমে আসে, সেই সাথে কালারও অনেকটা ফেডেড লাগে। মোট কথা হচ্ছে ভালো লাইট থ্রো করলে আপনি 32 মেগাপিক্সেল ক্যামেরায় খুব ভালো আউটপুট পাবেন। অন্যদিকে ভিডিওর ক্ষেত্রে প্রাইমারি ক্যামেরায় ভিডিও করা যাবে 2K 30 FPS পর্যন্ত সর্বোচ্চ, ফুল এইচডিতে আপনি 60 FPS পর্যন্ত পাবেন। এতে স্ট্যাবিলাইজেশনও আছে, তবে ওভারঅল ভিডিও কোয়ালিটি আর একটু ভালো হওয়া দরকার ছিল। তো টেকনো স্পার্ক 20 প্রো প্লাস নিয়ে আমার মনে হয় উপসংহার দেবার খুব একটা প্রয়োজন নেই। অফিসিয়াল ফোন হিসেবে 27,000 টাকা এই মুহূর্তে আমার মনে হয় এটা একটা সেরা ডিল। এই ফোনে অনেক ক্লিয়ার ফিচারই থাকছে, তবে এর কার্ভ ডিসপ্লে ডিজাইন একদমই ট্রেন্ড সেটার, সো অন্য ব্র্যান্ডরাও চাইলে এই ধরনের ডিজাইন ফলো করতে পারে। আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। ফোনটি আপনাদের কাছে ওভারঅল কেমন মনে হয়েছে প্রাইস অনুযায়ী সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। আজকের মতো আমি বাবু এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, অনেক ভালো।